আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকে যে টপিকসটা আমরা রেখেছি সেটা হচ্ছে শুধুমাত্র টেন্স। ঠিক আছে। এর আগে আমরা দেখবে পার্টস অফ স্পিচ পুরোটা আলোচনা করেছি। পুরো পার্টস অফ স্পিচ আলোচনা করা হয়ে গেছে। তারপরে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে একটা বড় চ্যাপ্টার, যেটা টেন্স এবং যেটা ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা না শিখলে মোটামুটি আমরা ইংরেজির বাকি যে পরীক্ষায় কোশ্চেন গুলো পড়ে বা বাকি যে ইংরেজি লেখাগুলো থাকে সেগুলো আমরা কোনোটাই করতে পারবো না ঠিক মতো। ঠিক আছে, সেজন্য আমাদের কিন্তু টেন্স এবং টেন্সের স্ট্রাকচার গুলো বিশেষ করে খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এর পরে যখন আগাবো তখন দেখবো আমরা প্রচুর সমস্যার মধ্যে পড়বো। এবার আমরা যদি প্রথমে দেখি যে টেন্স কি। টেন্স কি, এবার আমরা যে কোনো কাজ করি, আমি এখন পড়াচ্ছি, এটা আমি প্রেজেন্টে আছি মানে বর্তমানের মধ্যে রয়েছি। আমি গতকাল পড়িয়েছিলাম, সেটা কি টেন্স আমার? সেটা হচ্ছে আমার পাস্ট টেন্স, কারণ ওটা গতকাল হয়ে গেছে। আমি আবার আগামীকাল হয়তো ক্লাস নেবো, সেটা কি টেন্স? সেটা হচ্ছে ফিউচার টেন্স, কারণ আমি আগামীকাল সেটা এখনো হয়নি। তাহলে দেখো আমরা টোটাল তিন রকমের কাজ বলতে পারি। একটা হচ্ছে বর্তমানে যেটা করছি, যেটাকে আমরা ইংরেজিতে বলবো প্রেজেন্ট টেন্স, বাংলায় বলবো বর্তমান কাল। একটা কিছু আছে যেটা আমরা আগে করে দিয়েছি, গতকাল আমি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে অলরেডি হয়ে গেছে, সেটার সঙ্গে আর বর্তমানের কোনো লিঙ্ক নেই, তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আবার কি, আমি আগামীকাল ক্লাস নেবো বা পরে আবার ক্লাস নেবো, সেটা হচ্ছে ফিউচার টেন্স, কারণ ওটা আমি পরে করব। সেই জিনিসটা এখানে লেখা আছে একটা ছকের মাধ্যমে। টেন্সেস আর অফ থ্রি টাইপস, তিন রকমের টেন্স আছে যেটা আমি আলোচনা করলাম। এটা আমরা সবাই জানি, মানে আমরা যেহেতু এখন সবাই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের সবার মধ্যে এই আইডিয়াটা আছে যে টেন্সের কটা ভাগ এবং কি কি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ভাগটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। পরেরটা হচ্ছে পাস্ট টেন্স, যেটা অতীতকাল, যেটা আগে হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, যেটা পরে হবে। ঠিক আছে, এবার প্রতিটা টেন্স কি দেখো আমরা চারটা করে ভাগে ভাগ করেছি। প্রতিটা টেন্স কি এরকম চারটা করে ভাগ আছে আরো। এটা আটকে গেছে। কি কি আছে? ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওটা নিচে আটকে গেছে, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে দেখো প্রতিটা টেন্সকে আমরা আরো চারটা করে ভাগে ভাগ করছি। প্রেজেন্ট টেন্সকে আমরা চারটা করে ভাগ করছি: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আমরা পাস্ট টেন্সকেও ভাগ করছি একইভাবে চারটা ভাগে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আমরা ফিউচার টেন্সকে যদি দেখি, ফিউচার টেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করছি: ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, প্রতিটা টেন্সকে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট হোক, ফিউচার ইনডিফিনিট হোক, সবকে আমরা আলোচনা করব। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিটা টেন্সের স্ট্রাকচার, যেটা ওই স্ট্রাকচারটাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আমি যখন পড়াবো তখন ডিটেলসে এগুলো নিয়ে বুঝিয়ে দেবো যে এগুলো স্ট্রাকচারটা কিভাবে আসছে। দেখো আমরা প্রথমে যেটা আলোচনা করবো প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যেটা আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? এবার দেখো আমরা প্রথমে ফার্স্ট আমরা বাংলাতেই ভাববো যে কোনো জিনিসকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বুঝি। দেখো আমাদের কিছু জিনিস আছে, যেমন আমি এখন কি করছি, পড়াচ্ছি। তোমরা কি করছো? তোমরা মোবাইলের সাহায্যে ক্লাস করছো। ঠিক আছে, এগুলো দেখো সব চলছে এখন কন্টিনিউয়াস। আমি হয়তো 1 ঘন্টা পরে ক্লাসটা শেষ করব, তুমিও তাই 1 ঘন্টা পর হয়তো ক্লাসটা অফ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে চলছে, কোনো কিছু কন্টিনিউ চলছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কি পাবো? দেখবো আমরা কোনো কোনো সময় আমি তোমাদের যারা ক্লাস করছো তাকে হয়তো জিজ্ঞেস করলাম যে তুমি কি ভাত খেয়েছো? তার মানে কি? তার মানে তুমি ভাতটা দুপুরে খেয়েছো কিনা, তাই না? তাহলে আমরা দেখো কাজটা করেছি অনেক আগে, মানে এখনকার থেকে অনেক আগে, দুপুর 2টোর সময় খেয়েছি হয়তো। তার আমি কি জিজ্ঞেস করছি এখন, যে তোমরা কি দুপুরে খেয়েছো? আনসার কি দেবো? যে হ্যাঁ খেয়েছি। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সই আমরা বলছি। আর সেই যে জিনিসগুলো এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সের মধ্যে আমরা পাবো। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ওই দুটোকে মিলিয়ে যেটা পাবো, যে আমরা 10 বছর ধরে চড়ুইপুর বা অন্য কোনো গ্রামে নবজীবনপুরে বাস করছি। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এই যে টেন্স গুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে, যেমন কিছু হ্যাবিট আছে, যেমন কি সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, গরু ঘাস খায়। ঠিক আছে, এই যে জিনিসগুলো যেগুলো একবারই সিম্পল, সেগুলো হচ্ছে সিম্পল ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। আমরা বাংলাতে যখন দেখবো জেনারেলি লাস্টে অন্তঃস্থ থাকবে, হ্রস্বই থাকবে, ও থাকবে। ঠিক আছে, ভার্বের সঙ্গে এগুলো যোগ থাকে, যেমন কি
তুমি তুমি ভাত খাও, তুমি ভাত খাও, একটা সেন্টেন্স নিলাম, তুমি ভাত খাও। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, ভাতটা কি, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর লাস্টে আছে খাও। এই খাওটা কি, খাওটা হচ্ছে ভার্ব, খাওয়া। ঠিক আছে, দেখো ভার্বের সঙ্গে লাস্টে কি যোগ আছে, ও, তাই না, খাওয়া, খাও, তাহলে ও লাস্টে যোগ আছে। আমরা যখনই এই জিনিসগুলো পাবো, অন্তস্থ অ, হস্যই ও, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে, এগুলো যখনই আমরা পাবো তখনই আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায় ইনডিফিনিট টেন্স বোঝার, যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে যখন কনভার্ট করব, তখন আমার কি ভাবতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি, এবং সেই ফর্মুলাটা যদি আমার মনে থাকে তাহলে এই সেন্টেন্সটাকে আমি কারেক্টলি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। ঠিক আছে, এবার আমরা দেখছি ফরম্যাটটা কি আছে। ফরম্যাট কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তারপর হচ্ছে অবজেক্ট। তিনটে জিনিস, দেখো এটা সাবজেক্ট যদি বলি তুমি, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর খাওয়াটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমরা তিনটে জিনিস পেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটাই হচ্ছে ইনডিফিনিট টেন্সের ফর্মুলা, সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইএস এবং হচ্ছে অবজেক্ট। এবার আমরা যদি ওটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি, তুমি ভাত খাও, তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি, তুমি, তুমির ইংরেজি ইউ। এবার হচ্ছে ভার্ব, ভার্ব কি আছে, খাওয়া, খাওয়ার ইংরেজি ইট। এবার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট একটাই আছে, ভাত, রাইস, ইউ ইট রাইস। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা প্রথম থেকে এক্সাম্পল হিসেবে দিই, তাই এটা সহজ লাগছে। এরপর যখন আমরা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবো, তারপর দেখবে জিনিসগুলো খুব সিম্পল ভাবে, মানে খুব ফর্মুলা বেসিসে আমাদের কাছে সহজ হবে। কেন, কারণ সবগুলোর জন্য ফর্মুলা আছে। ঠিক আছে, একটু পরে ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমরা কিছু কিছু এক্সাম্পল এখানে নিয়েছি, যেমন হচ্ছে টু এক্সপ্রেস প্ল্যান্ড অ্যাকশন অফ নিয়ার ফিউচার, অর্থাৎ আমরা কোনো কিছু ভবিষ্যতে করার একটা প্ল্যান করে নিয়েছি, মানে আমরা ডিটারমাইন্ড যে এই কাজটা আমরা করব, সেটাকে বোঝাতে কিন্তু আমরা মাঝে মধ্যে কি করি, প্রেজেন্ট টেন্স ইউজ করি। এটা এটা প্রথমে একটা ব্যতিক্রম আমি দিয়ে রেখেছি অন্য কারণে। দেখো আমরা এখানে ইউজ করছি নেক্সট উইক। নেক্সট উইক মানে কি, নেক্সট উইক মানে হচ্ছে মানে আগামী যে সপ্তাহে, সেই সপ্তাহে। কিন্তু আগামী সপ্তাহে যখন আমি বলছি, দেখো কাজটা কিন্তু ফিউচার টেন্সে, তাই না, ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে হবে। কিন্তু তারপরেও দেখো আমি সেন্টেন্স ইউজ করলাম কি, যে সিএম লিভস ফর জাপান নেক্সট উইক, অর্থাৎ চিফ মিনিস্টার জাপান যাবে পরের সপ্তাহে। মানে কি, মানে এটা ফিউচার টেন্স, কিন্তু ফিউচার টেন্স হলো, যেহেতু এটা আমার আগে থেকে ডিটারমাইন্ড, অর্থাৎ আমি ফিক্স করে রেখেছি। আমরা কিছু করি না যে আমার 20 তারিখে পরীক্ষা আছে, ঠিক আছে, তাহলে মাই এক্সাম ইজ ইজ অন 20th, আমরা এইভাবে লিখি। দেখো আমি ইজ লিখলাম, উইল কিন্তু লিখলাম না। কেন, কারণ যে জিনিসটা আমাদের কাছে স্থির হয়ে আছে আগে থেকে, যে এটা এই সময় আমি করবই, বা এই সময় আমি এই জিনিসটা ঘটাবই, তখন সেই জিনিসগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করি। সেম ভাবে দেখো সিএম লিভস ফর জাপান নেক্সট উইক, এই কথাটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, লিভস, এটা একটা ব্যতিক্রম হিসেবে দেখালাম প্রথমে, এটা যাতে আমাদের মনে থাকে। এরপরে দেখো আমি কয়েকটা জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, সিম্পল সিম্পল, একটু তোমরা দেখে নাও। হি রিডস এ বুক। ঠিক আছে, দেখো হিটা কি এখানে, হিটা হচ্ছে সাবজেক্ট, সে। রিডটা কি, রিডটা হচ্ছে ভার্ব, আর এ বুক হচ্ছে কি, এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেলাম। এবার একটা জিনিস, আমাদের ভার্বের সঙ্গে দেখো একটা এস যোগ হয়েছে এখানে, আর ই এ ডি এস যোগ হলো। এই এসটা কেন যোগ হয়, এসটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। কি হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ একটা লাইন তোমরা নোট করতে পারো, যদি আমাদের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা এস অথবা ইএস যেটা হবে সেটা যোগ করতে হবে। খুব সিম্পল জিনিস, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে একটা এস অথবা ইএস যোগ করতে হবে। দেখো এখানে রিড, তার আগে কি আছে, সাবজেক্ট হি, হি মানে সে। আমরা পার্সন পড়েছি প্রথমেই, প্রথম যে ক্লাসগুলো আমরা করছিলাম সেখানে পার্সন বুঝিয়েছিলাম। পার্সন কি, পার্সন হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনে কি আছে, আই এবং উই। সেকেন্ড পার্সনে কি আছে, ইউ। তাহলে আমরা আই, উই এবং ইউ, এগুলো বাদ দিয়ে, এই তিনটে জিনিস বাদ দিয়ে বাকি যা পাবো, এবং সেগুলো যদি সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু সেগুলো সব থার্ড পার্সন, এবং তার সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস অবশ্যই একটা যোগ হবে। এই জিনিসটা আমরা যখন রাইটিং লিখি, আমরা কি করি, স্পিডে লিখি তো রাইটিং, লিখতে লিখতে কি হয়, আমরা এই জিনিসটা প্রচুর ভুল করি, যে কোনটা থার্ড পার্সন অথবা সিঙ্গুলার কিনা, এই জিনিসটা। সুতরাং এই জিনিসটা আমরা ভালো করে একটু মনে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, সি, সি
সিংস এ ফোক সং। দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, সিং হচ্ছে গান করা, তার সঙ্গে এস যোগ হয়েছে। কেন এস যোগ হলো? কারণ সিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এস যোগ হলো। এ ফোক সং এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে খুব সিম্পল জিনিস, সিম্পল ভাবে এখানে লেখা আছে যে আমাদের মেন মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা। কি স্ট্রাকচার? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর একটা ভার্ব বসবে, ভার্ব অবশ্যই বসবে, এবং ভার্বের সঙ্গে এস বা এস যোগ হতে পারে। ঠিক আছে, সেটা ব্র্যাকেটে রাখা আছে, এবং অবজেক্ট, এই তিনটে জিনিস আমাদের বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র এই যে যেটা ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটটা। ঠিক আছে, খুব ভালো করে এটা মনে রাখতে হবে। এরপর দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কয়েকটা হ্যাবিট হ্যাবিট ইউনিভার্সাল ট্রুথ এসব নিয়ে কয়েকটা দেওয়া আছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ। আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি কি হয়, যেগুলো আমাদের হ্যাবিট থাকে জেনারেলি। ঠিক আছে, সেটা আমি আগে করেছি, এখন নাও করতে পারি, কিন্তু আমার আজকে হয়তো করিনি, আগে করেছি দুদিন আগে, বা আগে এক বছর ধরে করে আসছি, সেগুলো আমার হ্যাবিট। ঠিক আছে, সেই হ্যাবিট যখন আমরা বলি তখন সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের সেইগুলোর সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। দেখো আই টেক এক্সারসাইজ রেগুলারলি। এই যে রেগুলারলি মানে কি, এটা আমার হ্যাবিট, আমি প্রতিদিন এক্সারসাইজ করি। ঠিক আছে, এটা হ্যাবিট, যেহেতু এটা হ্যাবিট সেজন্য এটা সিম্পল। দেখো প্রেজেন্ট টেন্স, আই টেক এক্সারসাইজ, আই হচ্ছে সাবজেক্ট, টেক হচ্ছে ভার্ব, এবং এক্সারসাইজ হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, দেখো সিম্পল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যখন আমরা কোনো হ্যাবিট বোঝাবো, কোনো হ্যাবিট, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ঠিক আছে, এরপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি, যেটা চিরসত্য, চিরন্তন সত্য যেগুলো, অর্থাৎ যেটা হবেই। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, দেখো এটা আবার চিরসত্য, ওই জন্য এখানে সাবজেক্ট হচ্ছে দি সান, রাইজেস হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট যেটা। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব পরপর বসলো, এবং যেহেতু দি সান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে আমার দেখো ইএস যোগ হলো, সরি এস যোগ হলো, আর আই এস সি রাইসের সঙ্গে এস যোগ হলো। ঠিক আছে, এবার হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ, অর্থাৎ যেটা ঐতিহাসিক সত্য। ঠিক আছে, যেটা আমরা সবাই জানি যে তাজমহল কে বানিয়েছিল? শাহজাহান। শাহজাহান বিল্ডস দা তাজমহল, আমি লিখলাম না যে বিল্ড, কেন লিখলাম না? কারণ এটা হিস্টোরিক্যাল ট্রুথ, এটা আমরা সবাই জানি যে শাহজাহান তাজমহল বানিয়েছিল, সেই জন্য এটা কিন্তু পাস্ট টেন্সে আমরা ইউজ করলাম না। শাহজাহান বিল্ডস দি তাজমহল, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। ঠিক আছে, দেখো তিনটা আমরা জিনিস দেখালাম খুব সুন্দরভাবে। একটা হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। এগুলো যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এরপর যেটা আমি প্রথমে আলোচনা করলাম, যখন ফার্স্ট ক্লাস শুরু করলাম তখন দেখবে আলোচনা করছিলাম যে নিয়ার ফিউচারে যেটা ঘটবে। ঠিক আছে, অর্থাৎ আমি আগে থেকে কোনো ডিটারমাইন্ড যে আমি গতকাল পরীক্ষা দেবো, বা গতকাল আমি তোমার বাড়িতে বিয়ে বাড়িতে যাব, সরি আগামীকাল আমি তোমার বিয়ে বাড়িতে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ার ফিউচার, মানে কালকেই আমি করব। সেই জিনিসগুলো হচ্ছে নিয়ার ফিউচার। দেখো সেরকম একটা এক্সাম্পল, হি কামস টুমোরো, আমরা বলি না যে সে আগামীকাল দিল্লি থেকে আসছে। দেখো আমরা বলি কি যে সে আগামীকাল দিল্লি থেকে আসবে, আমরা আসবে বলি না, আমরা বলি কি সে আগামীকাল দিল্লি থেকে ফিরছে বা আসছে। তাহলে যখন আসছে বলছি তার মানে কি, কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট টেন্স। সেম জিনিসগুলো কিন্তু আমরা যখন কনফার্ম হয়ে যায় যে সেটা হচ্ছে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। ঠিক আছে, অন্য কোনো টেন্স নয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি কামস টুমোরো মানে সে আগামীকাল আসবে। দেখো পুরোটাই শুনে মনে হবে আমাদের ফিউচার টেন্স, কিন্তু ফিউচার টেন্স হবে না। কেন হবে না? কারণ এই জিনিসটা হচ্ছে নিয়ার ফিউচার, যেটা দেরি নেই, কালকেই হবে এবং সে আসছে। ঠিক আছে, সেটার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। আই ইনফর্ম ইউ অফ দ্য নিউজ টুমোরো। ঠিক আছে, আমি আগামীকাল তোমাকে এটার খবরটা জানিয়ে দেবো। আমরা বলি না যে কি হলো সেটা আমাকে দেখে তুমি জানাবে, আমরা কি আনসার দিই যে আমি আগামীকাল আপনাকে জানাচ্ছি। আমরা বলি কি জানাবো, আমরা দেবো বলি জানাচ্ছি। ঠিক আছে, সেই জিনিসগুলো যখন খুবই নিয়ার ফিউচার এবং যেটা আমাকে করতেই হবে, মানে করার জন্য আমি বাউন্ড আর কি, সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। ঠিক আছে, এবার দেখো একটা আমি সেন্টেন্স নিচ্ছি এখানে, সিম্পল সেন্টেন্স নিচ্ছি, হি ইটস রাইস। একটা সেন্টেন্স নিলাম, হি ইটস রাইস, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে এই এক্সাম্পলটা সবাই নেয়, আমিও সেটাই নিলাম। হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট, ইটসটা কি? ভার্ব, আর রাইসটা কি? অবজেক্ট। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসছে। ঠিক আছে, তার মানে আমি কি করলাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাই তো, এটা কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ আমি আগের যে স্লাইড গুলো সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই জিনিসটা পরপর থাকলেই কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, দেখো সেই জিনিসটাই হলো হি ইটস রাইস, সে ভাত খায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট রইলো নি। এরপর যদি আমি বলি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে, নেগেটিভ মানে না বসাতে, নট বসাতে এখানে, তাহলে আমরা কি করব, হি ফাঁকা রাখলাম, নট ইট রাইস, এরকম আমরা লিখতে যাই। দেখো এখানে কিন্তু একটা, আমরা যখন ডু ভার্ব পড়েছিলাম মনে পড়ে, যখন অক্সিলারি ভার্ব ডু এর দুটো ক্লাস আগে আমরা করেছিলাম, তখন দেখবে আমরা ডু এর ক্ষেত্রে দুটো জিনিস ব্যবহার করেছিলাম, যে ডু কে আমরা কখনো কখনো মেন ভার্ব হিসেবে ইউজ করি, আর কখনো কখনো কি করি, ডুটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি। যেহেতু এখন নটের পর মানে মেন ভার্ব চলে আসছে, এবং মেন ভার্বের আগে বা পরে আমরা কখনোই নট ইউজ করতে পারি না। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, যে মেন ভার্ব যদি চলে আসে তাহলে মেন ভার্বের আগে বা পরে আমরা কখনোই নট ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা হচ্ছে একটা নিয়মই যে আমরা মেন ভার্বের আগে পরে নট ইউজ করতে পারি না। তার জন্য আমাকে সবসময় একটা অক্সিলারি ভার্বের হেল্প নিতে হবে। এবার সেই অক্সিলারি ভার্বটা কি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ডু ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাকে ডু ভার্ব কম্পালসারি হেল্প নিতে হবে। তাহলে কি হবে, হি এখানে ডু বসবে। এবার দেখো যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডুও হলো না, এখানে ডাজ হবে। হি ডাজ নট ইট রাইস, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হলো, হি ডাজ নট ইট রাইস। ঠিক আছে, হিটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ডাজ নট ইট, এটা পুরোটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা নয়। এরপর যদি আমি এই সেন্টেন্সটা কি নেগেটিভ করি, সরি ইন্টারোগেটিভ করি, তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়, আমাকে একটা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে যেতে হয়। আবার সেম জিনিসটাই, যে সরাসরি মেন ভার্বকে আমরা কিন্তু সামনে বসাতে পারি না। যখনই আমরা ইন্টারোগেটিভ করব, সামনে সরাসরি মেন ভার্ব বসবে না। ঠিক আছে, আমার অক্সিলারি ভার্ব সামনে বসবেই। এবার দেখো অক্সিলারি ভার্বটা আমি এখানে পেয়ে গেছি, ডু বা ডাজ। আমি কি বললাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এইসবের ক্ষেত্রে আমাকে ডু ভার্বের হেল্প নিতেই হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। তাহলে আমি যখন এটাকে ইন্টারোগেটিভ করব, আমি দেখো এই ডুটাকে সামনে নিয়ে চলে এলাম, ডাজটাকে, ডাজ, তারপর যেরকম আছে হি সাবজেক্ট, এরপর হচ্ছে ইট রাইস। ঠিক আছে, ডাজ হি ইট রাইস, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো আশা করি ডাউট নেই। যদি কারোর ডাউট থাকে তোমরা চ্যাট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, কারো কোনো যদি ডাউট থাকে। তাহলে আমরা তিনটে সেন্টেন্স পেলাম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা তিনটে সেন্টেন্স পেয়ে গেলাম। ঠিক আছে, আর একটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ, যেটা এই দুটোকে মার্চ করলেই হবে, ডাজ হি নট ইট রাইস, ডাজ হি করে দিয়ে একটা ইন্টারোগেটিভ নেগেটিভ একটা হয়, ওটা কি হবে, ডাজ হি নট ইট রাইস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমরা 4 রকমের সেন্টেন্স পেয়ে গেলাম। আমরা যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম সেখানে দেখবে বলেছিলাম যে একটা সেন্টেন্সকে আমরা 4 রকম ভাবে লিখতে পারি। সেটা কি কি ভাবে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে সেই সেন্টেন্সটাকে, একটা সেন্টেন্স আমি দিলাম এটা অ্যাফার্মেটিভ, হি ইটস রাইস, সে ভাত খায়। এটা যদি আমি নেগেটিভ করি কি, সে ভাত খায় না। দেখো সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি উপরের সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ করি, সে কি ভাত খায়, তখন দেখো ডাজটা আগে চলে এলো, ডাজ হি ইট রাইস। ঠিক আছে, আর তারপর যদি বলি সে কি ভাত খায় না, ডাজ হি নট ইট রাইস। এগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি 4টা ফর্মে দেখালাম, যে নেগেটিভে কি হয়, ইন্টারোগেটিভে কি হয়, ইন্টারোগেটিভ নেগেটিভে কি হয়, আর এমনি অ্যাফার্মেটিভ যেটা আমরা জেনারেলি বলে থাকি সেটাতে কি হয়। ঠিক আছে, সেই জিনিসটা আমি এখানে লিখে রেখেছি অ্যাফার্মেটিভ। দেখো অ্যাফার্মেটিভ মানে কোনটা, প্রথমের সেন্টেন্সটা, এই যে এটা, এটা অর্থাৎ যেখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বসবে। ঠিক আছে, এবার অবজেক্ট নিয়ে ব্যাপার আছে, যেমন হি ইটস রাইস, এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। কিন্তু আমি যদি বলি আই প্লে ক্রিকেট ইন দা মর্নিং, তাহলে দেখো লাস্টে যে ইন দা মর্নিং হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এগুলোকে আমরা কমপ্লিমেন্টও বলি বা এক্সটেনশন বলি। ঠিক আছে, তার মানে একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, ভার্ব তো কম্পালসারি, ভার্ব থাকবেই,
ঠিক আছে, সাবজেক্ট কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না, আর অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বসুক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ফর্মুলা। এটা কোনো ডাউট নেই আমাদের, কারণ আমরা প্রথম যেটা পড়লাম দুটো স্লাইড আগে, সেখানে দেখেই নিলাম যে এই ফর্মুলাটা আমি লিখেছিলাম, সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বাই এস, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমের অ্যাফার্মেটিভটা পেলাম, অ্যাফার্মেটিভের ফর্মুলাটা জানলাম। এটা কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, এক্সাম্পল গুলো আগে আমি আলোচনা করেছি, আর নতুন করে অ্যাফার্মেটিভের এক্সাম্পল আলোচনা করছি না। এরপর আসছি আমি নেগেটিভ। এখন নেগেটিভ, নেগেটিভ করতে গেলে তার ফর্মুলাটা কি? ফর্মুলাটা কিছুই নয়, ফর্মুলাটা মনে রাখার এটাই, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ডু বা ডাস বসে একটা যে কোনো, তারপর নট বসে। নট কেন বসলো? কারণ আমি নেগেটিভ করছি, আমাকে নট বসাতেই হবে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে হচ্ছে, আমরা ভার্বের ফর্ম আলোচনা করেছিলাম আগের ক্লাসে, এখানে বলেছিলাম যে ভার্বের তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, এই তিনটে ফর্ম আমরা আলোচনা করেছিলাম যে একটা ভার্বের তিনটে ফর্ম থাকতে পারে। তাহলে যেটা, এটাকে আমরা প্রেজেন্টটাকে বলি V1 ফর্ম, পাস্টটাকে বলি V2 ফর্ম, আর পাস্ট পার্টিসিপলটাকে V3 ফর্ম বলি। কেমন? যদি আমি এক্সাম্পল ধরি, গো, ওয়েন্ট, আর এটা হচ্ছে গন। ঠিক আছে, গো, ওয়েন্ট, গন। তাহলে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরটা হচ্ছে পাস্ট, আর লাস্টেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার নেগেটিভের ক্ষেত্রে দেখো, আমরা V1 অর্থাৎ এই প্রথমটা যেটা, সেটাকে ইউজ করব, V1টা, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, একই ব্যাপার, মানে আমরা যেটা একটু আগে দেখালাম যে হি, আমরা নট যেহেতু বসাতে পারি না, এই যে ভার্বটা তো মেন ভার্ব, এটা যেহেতু মেন ভার্বের মানে আগে বা পরে আমরা নট কখনো ইউজ করতে পারি না, তার জন্য আমরা কিন্তু এই ডু বা ডাসটাকে আমদানি করলাম। এটা কেন আমদানি করলাম? এটা আমদানি করলাম কারণ আমি এখানে নটটা বসাবো বলে। ক্লিয়ার? এটা মেন ভার্ব, মেন ভার্বের আগে বা পরে আমরা নট বসাতে পারি না, তার জন্য আমাকে একটা অক্সিলারি ভার্বের হেল্প নিতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাকে ডু ভার্বের হেল্প নিতে হবে। সেই ডু ভার্বের হেল্প নিলাম, এখানে ডু বা ডাস যেটা বসার বসবে, তার জন্য শুধুমাত্র আমি নটটা বসাবো। এই নটটাকে ইম্পোর্ট করার জন্য আমি ডু বা ডাসটাকে ইউজ করলাম। ঠিক আছে, সিম্পল একটা ফর্মুলা, এটা হচ্ছে নেগেটিভ করতে হয় এইভাবে। দেখো এক্সাম্পল দেওয়া আছে, সাবজেক্ট হচ্ছে আই, নিচেটা হচ্ছে হি, ডু বা ডাস একটা বসবে, ডাস বসলো কেন? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডাস বসলো। এরপর নট বসলো, শুধুমাত্র নটটাকে বসানোর জন্য আমি এখানে ডাসটাকে আমদানি করলাম। ঠিক আছে, এই ডাসটার এখানে কোনো রোল নেই, শুধুমাত্র নটকে বসাবার জন্য। এবার দেখো, রিড এ নোভেল, তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ডাস বসে দিলাম। এরপর কিন্তু এখানে কোনো এস বাই এস যোগ হবে না, রিডের পর রিড থাকবে, কারণ এই এস বাই এস যেটা, সেটা এই ডাসের মধ্যেই বসে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু যারা প্রথম শিখছো তারা ভালো করে একটু শুনে নাও। এরপর দেখো ইন্টারোগেটিভ, আমরা প্রথমে পেলাম অ্যাফার্মেটিভ, তারপরে পেলাম নেগেটিভ, এবার আসছে ইন্টারোগেটিভ। এটা কি? এটা ডু বা ডাসটা প্রথমে চলে আসবে। কেন? কারণ আমি আবার বললাম যে V1 মানে মেন ভার্ব যদি থাকে, মেন ভার্বকে আমরা কখনোই ইন্টারোগেটিভ করার সময় সরাসরি ওই প্রথমে মেন ভার্বকে রাখতে পারি না, তার জন্য আমরা ফার্স্টে রাখতে হবে কি, একটা অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্বটা কি? ডু বা ডাস। ঠিক আছে, ওটা সামনে বসলো, তারপর সাবজেক্ট, তারপরে V1, তারপরে যেটা অবজেক্ট বাই এক্সটেনশন। এই যে এই তিনটে ফর্মুলা আমরা পেলাম, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফর্মুলা। দেখো সেম জিনিসটা লিখেছি, ডাজ হি রিড এ নোভেল, অ্যাকচুয়ালি ছিল কি, হি রিডস এ নোভেল। এটা তো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা, হি রিডস এ নোভেল। এটাকে আমি কি করলাম, যখন আমি ইন্টারোগেটিভ করলাম, তাহলে একটা এই রিডটাকে সামনে যাবে না, তার জন্য আমাকে ডু বা ডাজ নিতে হবে। সেই জন্য দেখো ডু বা ডাজটা প্রথম দিলাম, ডাজ। কেন ডাজ হলো? কারণ হি আছে, ডাজ হি। এবার V1, V1 কি, রিড, রিড, এবার এক্সটেনশন মানে বাকিটা, এ নোভেল, এ নোভেল। ঠিক আছে, দেখো এর কোনোটা অ্যাকচুয়ালি কিন্তু কোনোটাই ফর্মুলা নয়, জাস্ট একটা মেন জিনিস, সেখান থেকে কিন্তু এগুলো সব অটোমেটিক বেরিয়ে আসছে। ঠিক আছে, খুবই একটা সিম্পল জিনিস, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, কারোর যদি কোনো ডাউট থাকে একটু তোমরা জিজ্ঞেস করে নিতে পারো।
ঠিক আছে, আমি 1 মিনিট ওয়েট করছি যদি কোনো কারোর ডাউট থাকে কোনো একটা টপিক নিয়ে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন নেই? এবার আমরা পরের যে টেন্সটা রয়েছে অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই টেন্সে আসছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজ একটা টেন্স এবং খুব সহজভাবে আমরা বুঝতে পারি। ঠিক আছে, খুব সহজ একটা টেন্স। কিরকম ভাবে আমরা বুঝি? এক্ষেত্রে ভার্বের সঙ্গে ছি, ছ এবং ছে এই তিনটে জিনিস যুক্ত থাকে। খুব সিম্পল, ছি, ছ এবং ছে এই তিনটে জিনিস। কিভাবে আমরা বুঝবো ভার্বের সঙ্গে ছি, ছ, ছে আছে কিনা? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখন পড়াচ্ছি, আমি এখন পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে লাস্টে কি পেলাম? লাস্টে আমরা ছি পেলাম। ঠিক আছে, সুমন এখন বই পড়ছে, সুমন এখন বই পড়ছে, তাহলে ভার্বটা কি? পড়া। তার সঙ্গে দেখো পড়ছে মানে সে যোগ হলো। তুমি ভাত খাচ্ছ, তুমি ভাত খাচ্ছ, দেখো লাস্টে ছ পেলাম। তাহলে এইরকম যে সেন্টেন্স গুলো পাবো এই তিনটে জিনিস যদি লাস্টে থাকে অর্থাৎ লাস্টে ছি, ছ, ছে থাকে তাহলে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে যে জিনিসগুলো এখন চলছে, দ্য অ্যাকশন দ্যাট ইজ অনগোয়িং। ঠিক আছে, যে সময় আমরা কথা বলছি সেই সময় কাজটা চলছে। আমি এখন পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এখন পড়ছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম স্টাডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। ঠিক আছে, দেখো আই হচ্ছে কি? সাবজেক্ট। এম হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। আমরা আগের ক্লাসে অক্সিলারি ভার্ব নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। স্টাডিং এটা হচ্ছে মেন ভার্ব, তাই না? আর ইংলিশ এটা হচ্ছে পুরোটা হচ্ছে এক্সটেনশন বা কমপ্লিমেন্ট যেটা বলি। ঠিক আছে, এক্সটেনশন হিসেবে আমরা ধরে নিলাম। তাহলে দেখো সাবজেক্ট পেলাম, এম ইজ আর পেলাম, স্টাডি ভার্ব পেলাম এবং অবজেক্ট পেলাম। সেম জিনিসগুলোই পাচ্ছি, এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব এক্সট্রা পাচ্ছি, এমটা। ঠিক আছে, এবার আমরা পরের ফর্মুলা গুলো দেখে নিই। দেখো এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে ভার্ব বসবে, তারপর আইএনজি, তারপরে অবজেক্ট বা বাকি যা থাকবে সেটা পুরোটাই বসে যাবে। ঠিক আছে, আরেকবার দেখে নাও, সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাকি যা থাকবে পুরোটা। ঠিক আছে, একটা এক্সাম্পল নেই, আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলছি, একটা সেন্টেন্স নিলাম, আমি ক্রিকেট খেলছি। দেখেন সাবজেক্ট কোনটা? আমি লিখলাম, এটা সাবজেক্ট। ক্রিকেটটা কি? এটা হচ্ছে অবজেক্ট। আর খেলছি এটা হচ্ছে ভার্ব। দেখো খেলছি ভার্বের সঙ্গে কি যোগ আছে? ছি যোগ আছে। তার মানে এটা আমার বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি বুঝে গেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমাকে এই ফর্মুলাতে শুধু এটা ফেলতে হবে। এই ফর্মুলাতে, পুরো এই ফর্মুলাতে যদি আমি ফেলে দিই তাহলে সেন্টেন্সটাকে আমি কারেক্টলি ইংরেজিতে ট্রান্সফার করে দিতে পারলাম। তাহলে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট কি? আই। তারপর দেখো এই জিনিসটা বলা আছে এম ইস আর এর মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে আয়ের পরে কি বসে? এটা আমরা শিখেছি আগে আগে যে ক্লাসগুলো করাচ্ছিলাম, যে আয়ের পরে সবসময় এম বসে। তাহলে এম বসলো, এটাও হয়ে গেল। এরপর কি? ভার্ব। ভার্ব কি আছে? প্লে, খেলার ইংরেজি প্লে। তার সঙ্গে দেখো আইএনজি যোগ হচ্ছে, তাহলে প্লেইং। এরপর হচ্ছে এক্সটেনশন, বাকি যেটা রয়ে গেল অবজেক্ট বা এক্সটেনশন, তাহলে ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা এক্সাম্পল গুলো যদি দেখি, এখানে দেখবে সেম জিনিসগুলো লেখা আছে। আই এম ওয়ার্কিং ইন মাই স্টুডিও, আই এম
ঠিক আছে, আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে এমিসারের জন্য, তারপর ভার্ব হচ্ছে ওয়ার্ক তার সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে ইন মাই স্টুডিও, এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। লাস্টটা দেখো, ইউ আর ডুইং রং, ইউ আর ডুইং রং, সাবজেক্ট এমিসার ভার্ব ডু তার সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এটা খুবই সিম্পল, আমরা এই ফর্মুলাটা শুধু মনে রাখবো, সাবজেক্ট এমিসার ভার্ব আইএনজি অবজেক্ট। ঠিক আছে, এবার দেখো এই যে ফর্মুলাগুলো এগুলো এখন কাজে লাগছে, আমাদের আসছে, এগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে। কখন কাজে লাগবে? যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো, যখন আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো, বা যখন আমরা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, তখন কিন্তু এগুলো বারবার আমাদের মনে রাখতে হবে, আর তখন কিন্তু ভুলে গেলে চলবে না। যদি ভুলে যাও তখন দেখবে আমার কাছে ইংরেজিটা আবার জটিল হয়ে আসবে, তাই না? তাহলে এগুলো ভালো করে কিন্তু আমরা নোট করে রাখবো এবং ভালো করে মনে রাখবো। এবার দেখো এই সেন্টেন্সটা কি, যখন আমি এবার ইন্টারোগেটিভ করব, সরি নেগেটিভ করছি, মানে না বাচক শব্দ যখন করছি, তখন আমরা কিভাবে এটাকে ইউজ করব। দেখো প্রথমে আমরা কি করছি, যে সাবজেক্ট সেটা সাবজেক্ট থেকে যাচ্ছে। আমি একটা কথা বলেছিলাম যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়াচ্ছিলাম, যে শুধুমাত্র নট বসাবার জন্য আমাকে একটা অক্সিলারি ভার্বের হেল্প লাগবে, তাই না? এটা আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু মেন ভার্ব রয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব নেই বলে আমাকে নট ভার্বকে আমদানি করতে হচ্ছে, সরি ডু ভার্বকে আমদানি করতে হচ্ছে। কিন্তু দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব অলরেডি ছিলই, এম ইজ আর একটা, এখানে তো ভার্বটা রয়েছে, তার আগে দেখো একটা এম ইজ আর রয়েছে, তাহলে এম ইজ আরটা কি ভার্ব? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব যেহেতু রয়েছে, জিনিসটা খুবই সহজ হয়ে গেল আমার কাছে, যে এরপর আমাকে আর কোনো ভার্ব কিন্তু বাইরে থেকে আমদানি করতে হচ্ছে না, যেটা আছে সে ভার্ব গুলার বসে যাবে এবং নট একটা বসে যাবে। সিম্পল, দেখো সাবজেক্ট সাবজেক্ট বসে গেল, এমিসারও বসে গেল, এরপর একটা নট বসে গেল। আমাকে অন্য কোনো ভার্ব আনতে হলো না, কেন? কারণ ইনডিফিনিট টেন্সে আমার কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই না? এই দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল, এই জন্য আমাকে ডু ভার্ব আনতে হচ্ছিল এখানে। কিন্তু এখানে আমার যেহেতু এম ইজ আর অলরেডি পেয়ে যাচ্ছি, এবং আমরা যখন ভার্বের বিন্যাস পড়েছিলাম তখন দেখিয়েছিলাম যে এম ইজ আর, হ্যাভ হ্যাজ, এগুলো সব, আর বি ভার্ব তার সঙ্গে আমরা ডু ভার্ব দেখেছিলাম, যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তো সেম অক্সিলারি ভার্ব আমরা এখানে পেয়ে গেলাম, এম ইজ আর। এই জন্য নটটা সিম্পল নট বসে গেল, তারপর যা ছিল তাই, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। ঠিক আছে, শুধু নটটা বসে গেল নেগেটিভে, খুব কম খাটালি। আই এম নট ওয়ার্কিং ইন মাই স্টুডিও, প্রথমটা দেখো আই এম ওয়ার্কিং ইন মাই স্টুডিও, শুধুমাত্র আই এম এর পর অক্সিলারি ভার্বের পর নটটা বসে দাও। ঠিক আছে, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, সেম সবগুলো সেম আছে। ঠিক আছে, এরপর আসছি আমরা ইন্টারোগেটিভ। দেখো ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি, শুধুমাত্র আমরা বলেছিলাম যখন মেন ভার্বটা থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমাকে ডু ভার্বটা সামনে আনতে হতো। কিন্তু যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আমি অলরেডি এমিস আর অক্সিলারি ভার্ব পাচ্ছি, তাই জন্য সেই ভার্বটাকে আগে নিয়ে চলে এলি, কিন্তু আমার সিম্পল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। প্রথমে এমিস আর চলে আসবে যে কোনো একটা, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, বাকি পুরোটা যেরকম আছে। দেখো শুধু এমটা আগে চলে গেল, কি ছিল প্রথম সেন্টেন্সটা, আই এম ওয়ার্কিং ইন মাই স্টুডিও, শুধু এমটা আগে চলে গেল, এম আই ওয়ার্কিং ইন মাই স্টুডিও। ঠিক আছে, কোনো কিছু আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হলো না। তাহলে এই যে তিনটে আমরা জিনিস পড়লাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ আর সঙ্গে যে নেগেটিভটা ছিল, দুটো মিলিয়ে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভও করতে পারি। তাহলে খুব সিম্পল ভাবে আমরা এগুলো ডিরাইভ করতে পারলাম, তাই না? দেখো আমাদের কোনো এক্সট্রা এফোর্ট কিন্তু কন্টিনিউয়াস টেন্সে লাগলো না, যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লাগাতে হচ্ছিল, বাইরে থেকে কিছু আনতে হচ্ছে, ডু ভার্বকে আমদানি করতে হচ্ছে, এখানে সেরকম কিছু লাগছে না। ঠিক আছে, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেমন? এগুলো যেন কোনো ভুল না হয় বা কোনো কিছু আমরা ভুলে না যাই। ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, এই দুটো গুরুত্বপূর্ণ হবে, তারপর কিন্তু বাকি যে দুটো রয়েছে ওগুলো অতটা কাজে লাগে না, ইউজ করাই হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু এই যে ভার্ব গুলো আমরা, টেন্স গুলো আমরা পড়ছি, প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স, এগুলো কিন্তু ভালো করে আমার মনে রাখতে হবে, বিশেষ করে এই স্ট্রাকচার গুলো। এই স্ট্রাকচার গুলো কিন্তু আমাদের আমরণ কাজে লাগবে, এরপর যত আমরা ইংরেজি শিখবো আস্তে আস্তে সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা বাস্তব জীবনে যে কথাগুলো বলি, আমরা তো কোনো না কোনো ট্রান্সলেশন করে বলি, কোনো সেন্টেন্স বলি,
সেগুলো কিন্তু সব এই টেন্সের ফর্মুলার মধ্যেই পড়বে। ঠিক আছে, আমরা যদি বাড়িতে ট্রাই করি যে আমি যা যা কথা বলছি বাংলাতে সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করব, তাহলে দেখবে শুধুমাত্র আমাদের এই ফর্মুলাগুলোই কাজে লাগবে। ঠিক আছে, জাস্ট এইভাবে বসে বসে দাও, এবার সব আনসার বেরিয়ে যাবে। আমি ভাত খাচ্ছি যেটা বললাম, তাহলে কন্টিনিউয়াস টেন্সে বসালাম। এবার যদি বলে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আমরা বললাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে লাস্টে ছি ছ ছে থাকবে, এখানে কি থাকবে পারফেক্ট টেন্সে, নোট করে নাও, এছি এছ আর এছে, এই তিনটে জিনিস, এছি এছ আর এছে, এই তিনটে জিনিস। ওটা ছিল ছি ছ ছে, এখানে সামনে শুধু একটা এ যোগ হচ্ছে, এছি এছ আর এছে। দেখো আমি ভাত খেয়েছি, এবারে খেয়েছি এই কথাটা যদি আমি আস্তে করে বলি, খেয়েছি খেয়েছি, দেখো এছি আসছে, ঠিক আছে, এটা আসছে খেয়েছি, এছি পাচ্ছি আমরা লাস্টে। তাহলে যখন আমরা কোনো বাংলা ওয়ার্ড বা বাংলা ভার্বের শেষে এছি যোগ পাবো, যে এছি রয়েছে, তার মানে আমাকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমি বুঝে নিলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কেন আছে? কারণ আমি ভার্বের সঙ্গে এছি পাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, যে কোনো কাজ আগে হয়ে গেছে কিন্তু তার ইফেক্টটা এখনো আমাদের মধ্যে রয়েছে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো আমি ভাত খেয়েছি মানে কি, যে আমি ভাত খাওয়ার পরে আমি আমার মধ্যে এখন খিদা নেই আর, ঠিক আছে, বা আমি খেয়েছি সেটা রেজাল্ট এখন আমি উপভোগ করতে পারছি, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এটাকে যদি আমি ট্রান্সলেট করি, তাহলে শুধুমাত্র আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলেই আমার ওই সেন্টেন্সটার সঠিক ইংরেজি ট্রান্সলেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ বা হ্যাজ আছে। দেখো হ্যাভ হ্যাজ এটা কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা আগে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা অক্সিলারি ভার্ব বলেছিলাম যে হ্যাভ হ্যাজ ও কিন্তু অক্সিলারি ভার্ব। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল আমরা দেখো তিনটে ফর্ম পড়েছিলাম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল। এই দেখো পাস্ট পার্টিসিপেল ভি3, তাহলে গন যেটা গো ওয়েন্ট গন, এই 3 নম্বর ফর্মটা আমরা পারফেক্ট টেন্সে ইউজ করব। ঠিক আছে, 3 নম্বর ফর্মটা আমরা পারফেক্ট টেন্সে ইউজ করছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর লাস্টে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমার ফর্মুলা, সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ হচ্ছে পাস্ট পার্টিসিপেল এবং অবজেক্ট। এবার এই জিনিসটাকে যদি আমি ট্রান্সলেশনে ফেলি, তাহলে আমি ভাত খেয়েছি, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, আমি। এবার হ্যাভ বা হ্যাজ, আয়ের পরে কি বসে, আয়ের পরে বসে হ্যাভ, আই হ্যাভ বসলো। এবার খাওয়ার ইংরেজি ইট, তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইট, এট, ইটেন, ইটেন। এবার হচ্ছে ভাত, রাইস, আই হ্যাভ ইটেন রাইস। পেয়ে গেলাম আমরা সিম্পল একটা ট্রান্সলেশন, জাস্ট ওখান থেকে এখানে। দেখো আমি ভাত খেয়েছি, এটা সিম্পল ভাবে আমরা পেলাম। এবার যদি বলে আমি ভাত খাইনি, তাহলে নেগেটিভ হয়ে গেল, আমি ভাত খাইনি। এটা যদি আমি উল্টোটা করি যে আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খাইনি যদি বলি, তার মানে এটা নেগেটিভ করলে আমরা পেয়ে যাব যে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। ঠিক আছে, তার মানে এটা পেয়ে গেলাম। আমি কি ভাত খেয়েছি, তখন শুধুমাত্র হ্যাভটা আগে চলে যাবে, হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খাইনি, তাহলে হ্যাভ আই নট ইটেন রাইস। সেম জিনিসগুলো এখানে পরপর লেখা আছে, কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। হি হ্যাজ কাম টু কলকাতা রিসেন্টলি। দেখো পেলাম হি প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ পেলাম, হ্যাভ হ্যাজ একটা জিনিস বসতোই আমাদের, সেটা বসেছে হ্যাজ এখানে। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল। এবার দেখো কাম বসেছে, আমরা যে কাম কথাটা রয়েছে সিওএমই, এটা তো তিনটে ফর্ম আছে, কাম, কেম, কাম। ঠিক আছে, ফার্স্ট মানে ফার্স্ট যে ফর্মটা আর লাস্ট ফর্মটা ভি1 আর ভি3 দেখো সেম। ঠিক আছে না, কাম বসলো টু কলকাতা রিসেন্টলি, বাকিটা হচ্ছে পুরোটা অবজেক্ট বা এক্সটেনশন যেটা বলি, সেটা পুরোটাই বসে গেল। একইভাবে আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজের একটা বসলো, ভার্বের 3 নম্বর ফর্ম রিড, এবং হচ্ছে দি বুক, এটা হচ্ছে অবজেক্ট, তিনটে জিনিস বসে গেল। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেম জিনিসগুলো এখানে দেওয়া আছে, আর একবার বলে দিচ্ছি। অ্যাফার্মেটিভ যেটা, সেটা সিম্পল যে আমরা ফর্মুলাটা পড়লাম, সাবজেক্ট ভার্ব হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে অবজেক্ট।
সেম জিনিসটা এখানে দেওয়া আছে, এক্সাম্পলে দেওয়া আছে, আর ডবল করে বলছি না। নেগেটিভ শুধুমাত্র একটা নট ইউজ হবে এখানে। কেন নট বসবে? কারণ হ্যাভ বা হ্যাজ অলরেডি হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, এটা অলরেডি অক্সিলারি ভার্ব আমি পেয়ে যাচ্ছি, তার জন্য নতুন করে আমাকে কিন্তু আর কোনো অক্সিলারি ভার্বকে ইম্পোর্ট করতে হচ্ছে না, তাই না? এখানে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, ওই জন্য শুধু নট একটা বসে গেল তার সঙ্গে। আই হ্যাভ নট মেট মাই বস, এখন নট একটা বসে গেল, কারণ হ্যাভটা রয়েছে, এই জন্য নট আনতে আমার কোনো অসুবিধাই নেই। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ, শুধুমাত্র হ্যাভটা আগে চলে যাবে, হ্যাভ বা হ্যাজ। দেখো হ্যাভ বা হ্যাজটা আগে চলে গেল, তারপর সাবজেক্ট, তারপর ভি3, তারপর বাকি যা থাকছে সেটা পুরোটাই। ঠিক আছে, হ্যাভ আই মেট মাই বস, হ্যাভটা আগে চলে গেল। ঠিক আছে, খুবই সিম্পল সিম্পল এক্সাম্পল। জাস্ট একটা যদি আমি মেন ফর্মুলাটা মনে রাখতে পারি, তাহলেই কিন্তু অলরেডি আমার বাকি তিনটে জিনিস অটোমেটিক চলে আসবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখানে আমরা দুটো টেন্সের একটা মিশ্রণ পাচ্ছি, একটা কি টেন্স, একটা হচ্ছে পারফেক্ট টেন্স, একটু আগে আমরা পারফেক্ট টেন্স পড়লাম, আর একটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সও আমরা একটু আগে পড়লাম। ঠিক আছে, দেখো দুটো জিনিস আমরা একসঙ্গে পাচ্ছি। এবার দেখো আমি যখন কন্টিনিউয়াস টেন্স পড়াচ্ছিলাম, আমি কি বললাম যে ভার্বের সঙ্গে ছি, ছ আর ছে, এই তিনটে জিনিস যোগ থাকে। একটা এক্সাম্পল আমি নিচ্ছি, আমি 7 দিন ধরে মাছ ধরছি, একটা এক্সাম্পল ধরলাম, 7 দিন ধরে মাছ ধরছি। দেখো আমরা ভার্ব কি পেলাম এখানে, মাছ ধরা, মানে ধরাটা, ধরছি, এটা হচ্ছে ভার্ব। ভার্বের সঙ্গে কি যোগ রয়েছে, ছি। তাহলে যখন আমি এগুলো পেয়ে গেলাম, ছি ছ এর মধ্যে একটা, আমি শিওর এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আমি উপরে যেটা বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি কন্টিনিউয়াস টেন্সটা কনফার্ম করলাম কোথা থেকে, শুধুমাত্র এই সিটা থেকে। ঠিক আছে, এবার দেখো ধরছি মানে কি, দেখো কাজটা শুরু করেছে কিন্তু অনেকদিন আগে, 7 দিন আগে। আমি এখন বই পড়াচ্ছি, এটা কন্টিনিউয়াস টেন্স, এর মধ্যে কোনো ডাউট নেই। কেন? কারণ আমি জাস্ট শুরু করেছি, এখনো চলছে, একটু পরেই সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, তাই না? কিন্তু এক্ষেত্রে 7 দিন আগে শুরু করেছে, অর্থাৎ কাজটা অনেক আগে শুরু হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে পারফেক্ট টেন্স আবার চলে গেল। ঠিক আছে, শুধুমাত্র টাইমটা চলে এলো বলে, যে 7 দিন ধরে একটু পাস্ট টেন্সে চলে গেল, পুরোনো দিকে চলে গেল, সেই জন্য শুধুমাত্র এটা পারফেক্ট টেন্সে চলে গেল। এবং যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স এবং তার সঙ্গে সঙ্গে পারফেক্ট টেন্স রয়েছে, এই জন্য এটাকে বলা হয় একসঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবারের ফর্মুলাটা আমরা দেখি কি আছে। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, যে কোনো একটা বসবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে বাকি যে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যাই বলি। ঠিক আছে, এটা পুরো যা আছে পুরোটাই বসে যাবে। দেখো প্রথমে সাবজেক্ট বসলো, আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা দেখি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তাই তো, হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ 3 নম্বর ফর্ম, তাই তো। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম ইস আর, এম ইস আর, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি। এবার দেখো আমি যখন তোমরা বোঝালাম যে পারফেক্ট টেন্স এবং তার সঙ্গে কন্টিনিউয়াস টেন্স দুটো একসঙ্গে থাকবে, তাহলে দেখো এই দুটো জিনিস কিন্তু আমার একসঙ্গে আবার থাকবে, মানে এখানের মধ্যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও পাবো, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও পাবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো সাবজেক্ট, তারপরে হ্যাভ বসলো, পারফেক্ট টেন্স পাচ্ছি, হ্যাভ এর পরে কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপেল, তাই তো। দেখো সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো বি ভার্বের পাস্ট পার্টিসিপেল কি, বি ওয়াজ বিন। ঠিক আছে, তাহলে এটা আমি পাস্ট পার্টিসিপেল পেয়ে গেলাম। তাহলে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপেল 3 নম্বর ফর্ম বিন, তাহলে এটা কিন্তু পারফেক্ট টেন্স আমি পেয়ে গেছি প্রথমে ফর্মুলাতেই। আবার এখানে দেখো কন্টিনিউয়াস টেন্সে পাবো, কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি, সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে অর্থাৎ এম ইস আর, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। দেখো সাবজেক্ট আছে, ঠিক আছে, এখানে দেখো বি আছে, এই যে বিন, এটা তো অ্যাকচুয়ালি বি ভার্ব, বি ওয়াজ বিন, তাহলে বি থেকে তো বিনটা আসছে, তাহলে বি ভার্ব পেলাম, তারপর ভার্ব, তার সঙ্গে দেখো আইএনজি পেয়ে গেলাম, তাহলে কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটাও আমি পেয়ে গেলাম। তাহলে একটা সেন্টেন্সে আমি পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করছি এবং কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা ইউজ করছি, দুটো ইউজ করার ফলেই দেখো আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
সেই জিনিসটা একটু ভালো করে নিচে লেখা আছে আরো, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বিন, ভার্ব আইএনজি, তারপর একটা সিন্স বা ফর। এটা কোথায় বসে সিন্স বা ফর আমি একটু পরেই আলোচনা করছি, কোথায় সিন্স বসবে আর কোথায় ফর বসবে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার আমি আগের জিনিসটাই যাই, যেটা আমি সেন্টেন্সটা লিখলাম, আমি 7 দিন ধরে মাছ ধরছি। তাহলে প্রথমে ফর্মুলাটা দেখো, প্রথমে সাবজেক্ট ছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, ঠিক আছে। ভার্ব কোনটা? ধরা। অবজেক্ট কি? মাছ। বাকিটা পুরোটা হচ্ছে এক্সটেনশন। তাহলে ফর্মুলা অনুসারে প্রথম সাবজেক্ট বসছিল আই, তারপরে কি বসবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। এই দেখো, হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে আয়ের পরে কি বসবে? আয়ের পরে সবসময়, সরি, আয়ের পরে হ্যাভ বিন বসবে। আই হ্যাভ বিন। এরপর কি বসছিল? এরপর বসছিল ভার্ব, এবং ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ভার্ব কি আছে আমার এখানে? ভার্ব আছে ধরা, তাহলে হচ্ছে ক্যাচ, কিন্তু ভার্বের সঙ্গে কি যোগ হচ্ছে? আইএনজি। তাহলে CATCHING, ক্যাচিং। আই হ্যাভ বিন ক্যাচিং। এরপর অবজেক্ট ছিল হচ্ছে ফিশ, আই হ্যাভ বিন ক্যাচিং ফিশ। এবার ধরো একটা 7 দিন ধরে দেওয়া আছে, যে ধরে কথাটা দেওয়া হয়েছে, দেখো বলা হয়নি স্পষ্ট ভাবে যে কোন দিন থেকে, সোমবার থেকে বা মঙ্গলবার থেকে, এসব কিন্তু বলা হয়নি। তাহলে যখন কোনো কিছু আমাকে ফিক্সড করে বলছে নি, তাহলে সেটা হচ্ছে ফর হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি যদি বলি আমি ধরে, ধরে থাকলো, তাহলে এটা হচ্ছে ফর। আর যদি বলি থেকে, তাহলে হচ্ছে সিন্স। আমি একটু বলে দিই, আমি 7 দিন ধরে বই পড়ছি মানে কি, আমি কোনো দিন বা কোনো টাইম বলছি না যেটা থেকে আমি শুরু করেছি, তাই তো। আর আমি যদি বলি সকাল 7টা থেকে বই পড়ছি, তাহলে একটা আমি পয়েন্ট বলে দিলাম যে সকাল 7টা। তাহলে প্রথমে যেটা আমি ইউজ করলাম ধরে, এটা বলা হয় পিরিয়ড অফ টাইম, মানে একটা পিরিয়ড ধরে চলছে, কোনো নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট বলা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার ধরে হয়, এবং তখন ফর ইউজ করতে হয়। আর যদি বলে সকাল 7টা থেকে বই পড়ছি বা সোমবার থেকে বই পড়ছি, ঠিক আছে, তাহলে দেখো একটা আমি নির্দিষ্ট পয়েন্ট বলে দিলাম, যে একটা ডেট বলে দিলাম, একটা টাইম বলে দিলাম, সেক্ষেত্রে আমার কি হয়? পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্স বসবে। কিন্তু আমরা জেনারেলি সিম্পল ভাবে ধরে বললে ফর ইউজ করি, আর থেকে থেকে সিন্স ইউজ করি। তাহলে 7 দিন ধরে আছে, এখানে ধরে জন্য আমি ফর ইউজ করব, ফর। এবার টাইমটা কি আছে? 7 দিন, 7 ডেজ, 7 ডেজ। তাহলে সেন্টেন্সটা কি হলো? আই হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 7 ডেজ। ঠিক আছে, খুব সিম্পল ভাবে সেন্টেন্সটা আমরা ডিরাইভ করলাম। দেখো, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সেম জিনিসটা এখানে লেখা আছে, আই হ্যাভ বিন। দেখো হ্যাভটা কেন বসলো? আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাচ্ছিলাম, এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু আই আছে ওই জন্য হ্যাভ বিন বসলো। এরপর ভার্বের সঙ্গে আইএনজি, টিচিং, টিচ, তার সঙ্গে আইএনজি। অবজেক্ট বসলো ইউ। তারপর দেখো ফর অ্যান আওয়ার, এটা টাইমটা বসলো। ফর কেন বসলো? কারণ এখানে অ্যান আওয়ার লেখা আছে, টাইম কোনো ফিক্স টাইম বলেনি এত থেকে এত, 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা ধরে, সেক্ষেত্রে আমার ফর বসলো। ঠিক আছে, পরে একটা সেন্টেন্স দেখো, সিন্স দেওয়া আছে যে এখানে, এখানে এক্সাম্পল দেওয়া নেই, এটা যদি আমি টাইম করে দিতাম, আই হ্যাভ বিন টিচিং ইউ সিন্স 6 PM, 6টা থেকে আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে আই হ্যাভ বিন টিচিং ইউ সিন্স 6 PM। ঠিক আছে, আমি দেখো 6টা টাইমটা বলে দিলাম একবারই। ঠিক আছে, এটা হচ্ছে সিন্স বসবে। এই জিনিসগুলো এখানে লেখা আছে। এটা হচ্ছে টোটাল আমাদের প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের দেখো আমরা 4টা ভাগ পেলাম, 4টা ভাগ আমরা ভালো করে বাড়িতে আজকে পড়বো। ঠিক আছে, বাড়িতে পড়ার পর এটা যদি আমরা একবার মনে রাখতে পারি, তাহলে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এটা নিয়েও আমাদের কোনো সমস্যা হবে না। আমরা পরের ক্লাসে দুটো একসঙ্গে আলোচনা করবো, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই টেন্সটা যেটা পুরোটা পড়ালাম, এটা নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তোমরা একটু আমাকে কোশ্চেন